শিক্ষক মহাশয়দেরকে আমরা পূর্ণ সহযোগিতা করব। বিগত দিনে আই মাদ্রাসায়, ফুলপুরা আই মাদ্রাসায় তো কমিটি ছিল, আমরা কিন্তু কোনো দিনের জন্য সেই কমিটিকে সেই কমিটির প্রতি শিক্ষকদের ক্ষোভ প্রকাশ করতে দেখিনি। কিন্তু 2011 সালের পরে যে কমিটিগুলো হয়েছে, প্রায় আমরা শিক্ষকরা হয়তো প্রকাশ্যে মুখ খুলতে পারেনি, গোপনেও আমাদেরকে জানিয়েছে যে কারা আমাদেরকে পরিচালিত করছে। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা পরিচালনা করবে, আমরা যারা অভিভাবক জনপ্রতিনিধি আছি আমরা যোগ্য তাদেরকে সাথ দেব, আমরা এবং শিক্ষকদেরকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলব। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগামী দিনে যেন ভালো ভালো ছাত্রছাত্রী বার হতে পারে, বোর্ডে যেন র্যাঙ্ক করতে পারে, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম সুনাম যেটা ছিল কিছুদিন যে দুর্নামে পরিণত হচ্ছে সেটাকে গুছিয়ে দিয়ে আবার সুনাম ফিরিয়ে নিয়ে আসবো। এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলার বাইরে চর্চিত হয়, তার ব্যবস্থা আমরা করব। আমাদের লক্ষ্য থাকবে কি, শিক্ষাগত পরিকাঠামো কিভাবে মান উন্নয়ন করা যায়, সাধারণত যে টিচারের অভাব সেগুলো দ্রুত কিভাবে পূরণ করা যায়, সায়েন্সের যেগুলো ইকুইপমেন্ট প্রয়োজন আছে সবগুলো নয় সেগুলো কিভাবে পরিপূর্ণ করা যায়, বা আরো ডিপার্টমেন্টাল যেগুলো আছে সেইগুলো কিভাবে বেশি বেশি আনা যায় সেগুলো দেখা দরকার। দুঃখ লাগে আমাকে, খেলামেলা করে শাসক কোটি কোটি টাকা নষ্ট করে দিচ্ছে। কম্পোজিট ফান্ড, গ্রান্ট থেকে কন্টিজেন্সি ফান্ড যেগুলো যা হয় সেগুলো পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে না। আমাদের সেগুলো বেশি বেশি করে আমাদের এই কমিটির মাধ্যমে বোর্ডকে আমরা অ্যাপ্রোচ করব। কিন্তু বোর্ডকে কি অ্যাপ্রোচ করব, কলকাতা হাইকোর্ট কয়েকদিন আগেই বোর্ডকে ধমক দিয়েছে। এই সরকার আসার পরে একবারে নির্বাচন হয়নি, বিগত সরকারের 1994 তৈরি হয়েছিল, এই সরকার আমলে একবার, এই সরকার তো খুব স্বচ্ছতার সাথে চলে, আমি এই জন্য এই সরকারের কথা বলছি। বোর্ড রীতিমতো ধমক দিয়েছে, এটা কি জমিদারি পেয়ে গিয়েছেন? যে ধরনের আমাদের হাই মাদ্রাসাটা নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, একাধিকবার পিছিয়েছে, অবশেষে আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আইনের মাধ্যমে কোর্ট ডিসাইড করে দিয়েছে, একটা অর্ডার দিয়েছিল যে এই নির্দিষ্ট ডেডলাইন দিয়ে দিয়েছিল, এর মধ্যে তোমাকে নির্বাচন শেষ করতে হবে, সেই জন্য এরা করেছে, নাহলে হয়তো এটাকে এড়িয়ে যেত। তো আমরাও দেখছি কি বোর্ডের ক্ষেত্রেও ঠিক একই ভাবে দীর্ঘদিন নির্বাচন হয়নি, ওই মনোনীত প্রার্থী মনোনীত মানুষদেরকে দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে, ফলে অনেক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ডেভেলপ হয়ে অনেক আটকে আছে। আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। আজকে আমাদেরকে মানুষের রায় নিয়েছে, আমরা জিতেছি। ফুপা আমাদের সম্মানীয় কমরেড মহাশয় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, মানুষ আমাদেরকে রায় দিয়েছে কিসের জন্য? ওদের উচ্ছৃঙ্খল, ওদের অনৈতিক কাজের বিপক্ষে। আমাদেরটা মাথায় রাখতে হবে, এটাই শেষ ভোট নয়, আগামী আছে। আমরা ভুলে যাইনি রামপাড়া যে কোঅপারেটিভ ব্যাংক আছে, ওখানে যে টাকা অর্থ যেটা ছিল সে টাকাটা হচ্ছে এমন ব্যক্তিকেও লোন দেওয়া হয়েছে, লাখ লাখ টাকা লোন দিয়েছে, প্রায় 30-40 লাখ টাকা লোন দিয়েছে, তার বাৎসরিক ইনকাম 3.5 লাখ টাকার বেশি নয়, তাকে প্রায় 30-40 লাখ টাকা লোন দিয়েছে। কে দিয়েছে, কার সুপারিশে দিয়েছে, দেওয়া কি বৈধ কত অবৈধ, এটাকেও জনমানুষে আমরা আনবো। আগামী দিনেও আমরা রামপাড়ার যে কোঅপারেটিভ ব্যাংক আছে সেই লড়াইয়ে যাব। সর্বোপরি 2024 আসছে নির্বাচন, লোকসভা নির্বাচন, আমাদের এখান থেকে শ্রীরামপুর লোকসভা থেকে এমন একজনকে নির্বাচিত করে লোকসভার মধ্যে পাঠাবো, সে গিয়ে মানুষের কথা বলবে। যখন শ্রমিকদের বিরুদ্ধে বিল কত কথা আসছে তারা চুপ থাকে। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, পশ্চিমবাংলার 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। যেভাবে কৃষকের বিরুদ্ধে যে বিলগুলো যখন এনেছিল 3টে কেন্দ্র সরকার, আমরা যাকে নির্বাচিত করে আমাদের ভোটে যাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম, আমাদের এলাকার সংসদের ভূমিকা কি ছিল তখন? নীল। তো আগামী দিনে আমরা এই মাটি থেকে এমন জনকে নির্বাচিত করে পাঠাবো যে শ্রমিক শ্রেণী বন্ধু হবে, যে শ্রমিকেরও কথা বলবে, ভাববে, ডে লেবারেরও কথা ভাববে, সরকারি কর্মচারীরও কথা বলবে, আপামার জনগণের কথা বলবে। সুতরাং আমাদের ভোট আরো এগিয়ে আসছে, আগামীতে আরো ভোট আছে, আমাদের কোনো শৃঙ্খলা হওয়ার দরকার নেই। অবশ্যই আমাদেরকে মানুষ রায় দিয়েছে আমাদের পক্ষে, আমরা জিতেছি, অবশ্যই সেটাকে আমরা উৎসব পালন করব। উৎসব পালনের বিপক্ষে আমি না, সেটাও কিন্তু আমাদের সীমার মধ্যে থাকা দরকার। অবশ্যই আমাদের দেখিয়ে দিয়েছে, গতকাল আমাদের ছেলেরা দেখিয়েছে, যেভাবে পঞ্চায়েত নির্বাচনে আমাদের উপরে আক্রমণ হয়েছিল, কমরেড থেকে শুরু করে আমাদের যারা আছেন যেভাবে মার খেয়েছিল সেটা মুখে বলা যায় না। তারপরেও আমরা তো 6-0 ওদেরকে পরাজিত করেছি, আমাদের একটা কেউ খারাপ শব্দ ওদের সম্পর্কে দেয়নি। এটাই হচ্ছে আমরা সমাজ ব্যবস্থা বা অল্টারনেটিভ পলিটিক্স দিতে এসেছি।
আমি ধন্যবাদ জানাই। আমি তো বারবার আমাদের নেত্রী কথা বলতে ভুলে গিয়েছিলাম, যখন রেজাল্ট হয়েছিল বা পঞ্চায়েতের সময় আমার বিশ্বাস ছিল, আমার কনফিডেন্স ছিল, না বললে নয়। বিশেষ করে আমি আমার দিক থেকে বলবো, আমি জোর গলায় বলবো, এটা নওশাদ সিদ্দিকীর সাথে গ্রামের মানুষের, ফুরফুরা অঞ্চলের মানুষের যে সম্পর্ক, অন্য কারা চাই বলতে যাবো না, বিতর্কে যাবো না, কালকে জেল খাটাবে আর এরা চুপ করে বসে থাকবে, এটা হতে পারে না। আমি জোর গলায় বলবো, কয়েকজন তোলাবাজের কথা বাদ দেয়, যারা তৃণমূলও করে সেটাও নওশাদের পক্ষে আশা করি ভোটটা আসে, হয়তো সে বলতে পারে না। তো আমাদের বাড়ির ছেলেকে জেল খাটাবে আর ওরা যদি ভাবে আবার ভোট পাবে, এটা দিবা স্বপ্নটা দেখছে না। ওরা ফুরফুরাকে কুলসিত করবে, ফুরফুরায় আক্রমণ করবে পুলিশকে দিয়ে। স্বাধীনতার আগে ব্রিটিশদের যেটা সাহস ছিল না, স্বাধীনতার পরে কংগ্রেস এখানে বাংলার শাসন কার্য দীর্ঘদিন চালিয়েছে, তারা যে সাহস দেখাতে পারেনি। লেফট গভর্নমেন্ট এখানে 34 বছর শাসন কার্য চালিয়েছে, সেই যে সাহসটা দেখাতে পারেনি, এরা স্বল্প দিনে এসে সে দুঃসাহস দেখিয়েছে। এর জবাব কি ফুরফুরা মানুষ দেবে না? শুধু ফুরফুরা মানুষ নয়, সারা পশ্চিম বাংলার মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে, শুধু সুযোগ প্ল্যাটফর্মের অপেক্ষায় আছে। ফুরফুরার মানুষ পঞ্চায়েত ভোটে প্ল্যাটফর্ম পেয়ে গিয়েছিল, জবাব দিয়ে দিয়েছিল, ওখানে মেরে ধরে কি করেছে, মেরে ধরে গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখেছে। তবে ও আবির বেশি দিন গায়ে রাখতে দেব না, ওটাও কেসে আছে, আমরা আইনের মাধ্যমে ওই আবিরকে দ্বিতীয় কথা হচ্ছে ফুরফুরা হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে ভোটাররা সুযোগ পেয়েছেন, অভিভাবকরা সুযোগ পেয়েছেন, ক্ষোভের বহিঃপ্রকাশ গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোটের মাধ্যমে দিয়েছে। ঠিক একই ভাবে এই ক্ষোভের বহিঃপ্রকাশ আগামী দিনেও থাকবে, যতদিন না পর্যন্ত এই তোলাবাজ সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকার, মানুষের কথা বলার স্বাধীনতা যারা কেড়ে নিচ্ছে, এই সরকারকে আমরা সমূলে উৎখাত করতে না পারি, যতদিন না পর্যন্ত বিজেপিকে এই বাংলায় যে সরকার সুযোগ করে দিয়েছে, যতদিন না পর্যন্ত এই বিজেপি তৃণমূলকে আমরা উৎখাত করতে পারছি, এই ক্ষোভ আমাদের প্রশমিত হবে না, এই ক্ষোভ আমাদের মধ্যে থাকবে। আমরা তাদেরকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করেই আমরা সুখের স্বস্তির আমরা শ্বাস নেব। উদাহরণ দিচ্ছি, ভালোবাসার মানুষ, আমি কালকে যদি আমার সাহেব ভাইকে, আজিজুল ভাইকে বলি বা আমার মামুকে বলি যে আমার বাড়ির সামনে ধান চাষ করবো, আমাদের বাড়ি এমনিতে কংক্রিটের ঢালাই হয়ে গেছে বা এ বসানো আছে, কালকে কি চাষটা হবে? অসম্ভব নয়। ভালোবাসার মানুষ একটু তাড়াহুড়ো করে কি করতে হবে, ওখান থেকে আগে ওই এগুলোকে, সিমেন্টের ওই ইটগুলোকে তুলতে হবে। ধান চাষের জন্য যে মাটির প্রয়োজন হয় সে মাটি নিয়ে আসতে হবে, নাগল দিতে হবে, পানি দিতে হবে, তারপরে হচ্ছে মাটিটাকে রেডি করার পরে, বীজ বপন করার পরে ধান গাছ বড় হবে, তারপরে ধান হবে, ঝাড়ার পরে তারপরে ধান পাচ্ছি। একটা সময় সাপেক্ষ। 1998 সালের আগে পর্যন্ত বিজেপি প্রচুর চেষ্টা করেছিল বাংলায় চাষ করার, কিন্তু যতবারই বীজ বপন করেছে লেফট গভর্নমেন্ট ততবারই স্প্রে করে ঝিমিয়ে দিয়েছে, যতবারই করেছে ঝিমিয়ে দিয়েছে। দেখলাম তার উপরে বিজেপির দরকার ছিল একটা মাঠকে রেডি করা, যে চাষের জন্য অনুকূল পরিবেশের দরকার। কাকে দিয়ে অনুকূল পরিবেশ তৈরি হবে? ওই আরএসএস যাকে বলছে দুর্গা বলে সম্মানিত করছে, সেই অনুকূল পরিবেশ মমতা ব্যানার্জিকে দেওয়া হলো দায়িত্ব। 1998 সালে কিভাবে দল তৈরি হয়েছে, 1999 সালে বিজেপির সাথে তৃণমূলের কি সম্পর্ক ছিল, 2000 সালে কি সম্পর্ক ছিল, 2001-এ কি ছিল, 2002, 2004 কি সম্পর্ক ছিল, নতুন করে আমাদের বলতে লাগছে না। এরা বাংলাতে বিজেপির অনুকূল পরিবেশের জন্য, চাষ করার পরিবেশের জন্য নাগল দিতে থেকেছে, উর্বর জমি করে দিয়েছে, বিজেপির হাতে তুলে দিয়েছে। এখন তারা 70-এর ক্লাস এসেছে, তারা জমির সুযোগ দিয়েছে এবং যারা সুযোগ নিচ্ছে, দুটো শক্তিকেই বাংলা থেকে পরাস্ত করতে হবে। আমরা বাংলায় সম্প্রীতির মাটি, ঐক্যের মাটিতে কোনোভাবেই আমরা ভেদাভেদ হতে দেব না। আমাদের